কি দেখছিস রে এভাবে? দেখ, ভালোভাবে দেখ। আমি নাইটি পরে আছি। আমি কি বলল বুঝে উঠতে পারছিলাম না। মা আমার অবস্থা দেখে বলল, কি রে, লজ্জা পাচ্ছিস? লজ্জার কিছুই নেই। বাতাবি লেবু দুটো নিয়ে খেতে শুরু কর। বাতাবি লেবুগুলো এখনো সতেজ আছে। সেদিন রাতে মায়ের আচরণ আমাকে ভীষণ অদ্ভুত লেগেছিল। মনে হয়েছিল কিছু একটা গোপন রহস্য আছে। আমি সজীব, বয়স ১৯। আমার পরিবারে আমার বাবা মা থাকে। আমার মায়ের নাম অনিতা দেবী, বয়স ৩৮। বাবা রমেশ, বয়স ৪৫, পেশায় ব্যবসায়ী। আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। বিশাল ডুপ্লেক্স বাসা, একটি গাড়ি, এছাড়া একটি কাজের মেয়ে, একজন ড্রাইভার আর একজন বাড়ির যাবতীয় কাজ এবং বাড়ি দেখাশোনার জন্য লোক রয়েছে। ড্রাইভারের নাম রবিন, বয়স ২১, গরিব বাঙালি মুসলিম পরিবারের ছেলে, বেশ শক্তপোক্ত শ্যামবর্ণের যুবক ছেলে। ওকে দেখে কোনো অংশে নিগ্রোদের চেয়ে কম লাগে না। আরেকজনের নাম ডেভিড, বয়স ৩২, জন্মসূত্রে ব্রিটিশ, বেশ শক্তিশালী পুরুষ, গায়ের জোর অনেক, বাড়ির সব কাজ একাই করে, কিন্তু বাবাকে দেখে অনেক ভয় পায়। বাবা তার কোম্পানি থেকে তাকে আমাদের বাড়ি দেখাশোনার জন্য নিয়ে এসেছে। রবিন, ডেভিড দুজনই অবিবাহিত। আমাদের বিশাল ডুপ্লেক্সের পাশেই দুটো ছোট্ট ঘর রয়েছে, যেখানে ডেভিড আর রবিন রাতে ঘুমায়। আর মাকে রান্নায় আর অন্যান্য কাজে সাহায্য করার জন্য রয়েছে সুমি নামের এক বুয়া। ওর বয়স ২৮। স্বামী ওকে ছেড়ে অন্য মেয়ের সাথে চলে গেছে। জীবিকার জন্য এখন আমাদের বাড়িতে কাজ করে। গরিব হলেও দেখতে অসাধারণ। ও গোছালো ব্লাউজ আর পেটিকোট পরে কাজ করে। যখন কাজ করে আমি লুকিয়ে লুকিয়ে ওকে নিয়মিত দেখি। এখন আসি আমার পরিবারের কথা। আগেই বলে রাখি, তারা আমার আসল মা বাবা না। আমার যখন ২ বছর, তখন অনিতা দেবী আর রমেশ আমাকে একটি এতিমখানা থেকে অ্যাডপ্ট করে। তখন থেকেই আমি তাদের সাথেই আছি। তারা আমাকে তাদের সন্তান হিসেবেই লালন পালন করেছে। আমাকে অনেক আদর করে তারা। কারণ তাদের আসল ছেলে রাকেশ, যার বয়স এখন ২১ বছর, তাকে ছোটবেলায় ফুপির কাছে পাঠিয়ে দিয়েছিল পড়াশোনার জন্য। অনিতা দেবীর ইচ্ছা ছিল ছেলেকে বিদেশে পড়াশুনো করানোর। এজন্য তাকে জার্মানিতে ফুপির কাছে পাঠিয়ে দেয়। আমার সৎ মা বাবা তাদের আসল ছেলের সাথে যেতে চাইলেও ব্যবসার কারণে তারা যেতে পারেনি। তাই সন্তানের শূন্যতা ভোলার জন্য আমাকে অ্যাডপ্ট করে। এখন তারাই আমার মা বাবা। আমার মা বাবা আমার সাথে অনেক ফ্রি। হয়তো আমি তাদের অ্যাডপ্টেড ছেলে বলে আমার সাথে এত ফ্রি তারা। আমি ছোট থাকতে দেখতাম মা আর বাবা মাঝে মাঝে এমন কিছু করতেন যেটা আমি তখন বুঝতাম না। বন্ধুরা, তোমরা বুঝেছ তো কিসের কথা বলছি? কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বাবা মা এখনও নিজেদের মতো আচরণ করেন। সেটা মাঝে মাঝে আমার সামনে পড়ে যায়। একটা কথা আছে না, সন্তান যতই বড় হোক, মা বাবার কাছে সন্তান সবসময় ছোটই থাকে। তাই হয়তো বড় হওয়ার পরও আমার মা বাবা আমার সামনেই গল্প করে। আমার এখনো মনে আছে, আমার বয়স তখন খুব কম। এক রাতে গভীর ঘুমে ছিলাম। হঠাৎ মায়ের অদ্ভুত চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি মা বাবা কিছু নিয়ে অদ্ভুতভাবে ব্যস্ত। আমি শুধু বিভ্রান্ত হয়ে তাকিয়েছিলাম। সেদিন মায়ের চেঁচামেচি শুনে মনে করেছিলাম বাবা মাকে কষ্ট দিচ্ছে। তখন তো আর বুঝতাম না যে এগুলো কি। আমি ভয় পেয়ে মা বলে ডাক দেই। আমার ডাক শুনে বাবা তার কাজ বন্ধ করে দেয়। আমি উঠে পড়েছি দেখে মা আমার মাথায় হাত বুলিয়ে বলে, আমার বাবাটার ঘুম ভেঙে গেছে। এরপর বাবার দিকে তাকিয়ে বলল, তোমাকে আসতে পড়তে বলেছিলাম, দেখলে তো ছেলে উঠে গেছে, এখন আবার ঘুম পাড়াতে হবে। বাবা বলল, এখন ঘুম পাড়াতে গেলে অনেক দেরি হবে। মা বলল, তাই বলে ছেলের সামনে গল্প করবে নাকি? বাবা বলল, হ্যাঁ, এতে সমস্যা কি, ছেলে এখন থেকেই শিখতে পারবে। মা বলল, তুমি দিন দিন যা খারাপ হচ্ছ না, তোমাকে নিয়ে পারা যায় না। আচ্ছা নাও, যা করার তাড়াতাড়ি করো, আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বাবা আবার গল্প করতে শুরু করে দিল। আমি বিছানায় শুয়েছিলাম। এক পাশে আর খাটে কেমন যেন শব্দ হচ্ছিল আর নাড়াচাড়া হচ্ছিল। এরপর থেকে প্রায়ই বাবা মাকে ব্যক্তিগত সময়ে দেখতাম, আর মা তাতে বিশেষ কিছু বলতেন না। আমার মা সাধারণ বাঙালি মহিলাদের মতোই, একটু স্বাস্থ্যবান। মায়ের হাঁটাচলা সকলের মনে এক ধরনের আলোড়ন সৃষ্টি করে। মা প্রায় বাসায় হালকা ম্যাক্সি নাইটি পরতে বেশি পছন্দ করে। মাঝে মাঝে একটু অগোছালো হয়ে থাকে। মায়ের কাছে যে বাতাবি লেবু থাকে, সেগুলোতে কিছু দিত না।
অনেক সময় কতবেলের বোটার অংশ আলগা হয়ে থাকত। এই বাতাবি লেবুগুলো আমার খুব পছন্দের। যাই হোক, সময়ের সাথে আমি বড় হতে থাকি, অনেক কিছু বুঝতে শিখি। বড় হওয়ার পর আলাদা রুমে ঘুমানোর কারণে চোখের সামনে মা বাবার কাজকর্ম দেখতে না পেলেও রাতে মায়ের চিৎকার মাঝে মধ্যেই শুনে থাকি। এটাই আমার রোজকার রুটিনই ছিল। এভাবেই দিনকাল চলছিল। বয়স আমার তখন ১৩। মায়ের সাথে গল্প করার ইচ্ছা তৈরি হয়ে গিয়েছিল ততদিনে। মায়ের প্রতি অদ্ভুত এক ধরনের টান অনুভব করতে শুরু করেছিলাম, যা বোঝাতে পারতাম না। স্কুলে গেলে মাকে নিয়ে বন্ধুদের সাথে আলাপ করতাম। আমার বন্ধুরা মাকে নিয়ে অনেক কথা বলতো, আমার শুনতে খুব ভালো লাগতো। একদিনের ঘটনা, রোজকার মতো সেদিনও মা গোসল শেষ করে একটা গামছা জড়িয়ে বাথরুম থেকে বের হয়েছে। মা বের হওয়ার পরপরই আমি বাথরুমে ঢুকে যাই। মা গোসল শেষ করে বাথরুমেই জামাকাপড় রেখে আসতেন। আমি কখনো কৌতূহলবশত সেগুলো ঘেঁটে দেখতাম ঠিকঠাক আছে কিনা। একদিন আমি জামাকাপড়ে শ্যাম্পু ফেলে রাখি, এরপর বাথরুম থেকে বেরিয়ে যাই। মা রুমে এসে নতুন জামাকাপড় পরে আবারও বাথরুমে যায় ভেজা জামাকাপড় শুকতে দেওয়ার জন্য। আমি লক্ষ্য করি ছাদে শুকাতে দিয়ে আসার পর থেকেই মা কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে, কিন্তু আমাকে কিছু বলছে না। আমি ভয় পেয়ে যাই, কারণ জামাকাপড়ে আমি শ্যাম্পু ফেলে এসেছিলাম। তাহলে মা দেখে ফেলেছে নাকি? আমি আর ভয়ে মায়ের সাথে তখন আর কোনো কথা বলিনি। প্রতিদিনের মতো সে রাতেও আমি, বাবা আর মা একসাথে বসে রাতের খাবার খেলাম। খাবার শেষ করে আমি আমার রুমে চলে এলাম ঘুমানোর জন্য। আমার রুম আর ডাইনিং রুম সামনাসামনি হওয়ায় দরজার দিকে তাকালে ডাইনিং টেবিল দেখা যায় এবং কথাবার্তাও শোনা যায়। সব সময়ের মতো তখনও মা একটা হালকা রঙের নাইটি পরেছিল। আমি ডাইনিং রুমে তাকিয়ে দেখলাম মা বাবার পাশে গিয়ে বসলো আর বলল, তোমাকে ছেলের ব্যাপারে একটা কথা বলতে চাচ্ছি। বাবা খাবার খেতে খেতে বলল, কি বলবে, বলে ফেলো। মা বলল, আজ গোসলের পর কাপড় পাল্টে এসে আমার ভেজা কাপড় ছাদে নিয়ে শুকাতে দেওয়ার সময় দেখি ওটায় শ্যাম্পু লেগে আছে। বাবা অবাক হয়ে বলল, বলো কি, আমি তো তোমার গোসলের পর আর বাথরুমে যাইনি। মা বলল, সেটা জানি তো, আমি বাথরুম থেকে বের হওয়ার পর সজীব গিয়েছিল। বাবা বলল, তার মানে তুমি বলতে চাইছো সজীবেই কাজ করেছে? মা বলল, তাছাড়া আর কে করবে? ছেলের সামনে এত অগোছালো চলা ঠিক হচ্ছে না। ছেলে বড় হয়েছে, এখন আর ছেলের সামনে এভাবে চলাফেরা ঠিক হবে না। বাবাকে দেখলাম কিছু একটা চিন্তা করতে। পরে বাবা নিচু স্বরে মাকে কি যেন বলল, আমি শুনতে পেলাম না। মায়ের মুখেও দেখলাম একটা হাসি। আমি অনেকটা ভয়ই পেয়ে গেলাম। মনে মনে নিজেকে বলছি, কাজটা ঠিক হয়নি, কি জানি এখন কি শাস্তি অপেক্ষা করছে আমার জন্যে। এসব চিন্তা করতে করতে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু বেশিক্ষণ চোখ বন্ধ করে রাখতে পারলাম না। রুমে কারো প্রবেশের শব্দ পেয়ে চোখ খুলে দেখি মা আমার রুমে এসেছে। মায়ের পরনে ছিল একটি মসৃণ নীল নাইটি। মা প্রায়ই এই নাইটি পরে ঘুমায়। আমার রুমে মাকে দেখে আমি সত্যিই ভয় পেয়ে গেলাম। দুপুরে যে কাজ করেছি তার জন্যেই মা আমার রুমে এসেছে, আমাকে বকাবকি করার জন্য। ভয় যখন আমার বুক থরথর করে কাঁপছিল, তখন মায়ের একটি কথায় কিছুটা স্বস্তি ফিরে পাই। মা বলল, কিরে, ঘুমাসনি এখনো? তোর সাথে শুতে এলাম আজকে। মায়ের কথা শুনে ভয় কিছুটা দূর হলো। মা এসে আমার পাশে শুলো আর মাথায় হাত বুলাতে লাগলো। মায়ের নরম হাতের আদর পেয়ে কখন যে ঘুমিয়ে যায় বলতে পারবো না, কিন্তু সে ঘুমে ব্যাঘাত পড়ে মায়ের অদ্ভুত চেঁচামেচির শব্দে। চোখ খুলতেই যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি মা আর বাবা গল্প শুরু করে দিয়েছে। এক মুহূর্তের মধ্যেই আমি যেন সেই ছোটবেলায় ফিরে গেলাম। ছোটবেলায়ও ঠিক একইভাবে মা আর বাবার শব্দে ঘুম ভেঙে যেত। হঠাৎ মা বলে উঠল, কি রে, ঘুম ভাঙিয়ে দিলাম নাকি? কি দেখছিস রে এভাবে? দেখ, ভালোভাবে দেখ। আমি কি বলল বুঝে উঠতে পারছিলাম না। মা বলল, কি রে, এখন অস্বস্তি বোধ করছিস কেন? মায়ের কথা শুনে আমি আমতামতা করতে লাগলাম। বাবা বলল, কি রে, লজ্জা পাচ্ছিস কেন? লজ্জার কিছুই নেই, তোর মায়ের কাছ থেকে বাতাবি লেবু দুটো নিয়ে খেতে শুরু কর। বাতাবি লেবুগুলো এখনো সতেজ আছে। বন্ধুরা, তোমরা বুঝেছ তো কিসের কথা বলছি? আমি কি করব বুঝতে পারছিলাম না, মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে আছি। মা বলে উঠল, কি রে, ওরকম করে তাকিয়ে রইলি কেন? বাতাবি লেবু দুটো বের কর না, তোর জন্যই তো রেখেছি। মায়ের কথা শুনে আমি আর না করলাম না। আমি বাতাবি লেবুগুলো খেতে শুরু করলাম। একদিকে বাবা গল্প করে যাচ্ছিল আর অন্যদিকে আমি বাতাবি লেবু খাচ্ছিলাম। সেদিন রাতে ৩ ঘন্টার মতো অনেক আড্ডা দিয়েছি। এর মাঝে আমি দুবার মাকে জল দিয়েছিলাম। অনেকক্ষণ গল্প করার পর ক্লান্ত লাগছিল আমার, তাই সেদিনের মতো আমি ঘুমিয়ে যাই।
এটা ছিল সেই বয়সে প্রথমবারের ঘটনা। সেদিনের পর থেকে আর ফিরে তাকাতে হয়নি।